আমরা পেছনেটা একটু পরে অফ করি। আমাদের ছোট্ট একটা উপস্থাপনা আছে যে আমরা ফেসবুক, ইউটিউব এবং টিকটক, তিনটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, তাদেরকে আমরা ইমেল করেছিলাম বিটিআরসির পক্ষ থেকে যে আজকে 31 জুলাই তাদেরকে লিখিত মৌখিকভাবে আমাদের জবাব দেওয়ার জন্য যে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং তাদের যে নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড, সেটাকে তারা মেনে বাংলাদেশের সাইবার স্পেসে তারা কি তাদের কার্যক্রম পরিচালনা করতে চায়, নাকি তারা এগুলোকে অমান্য করে, ভঙ্গ করে তারা এটা পরিচালনা করতে চায়। তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিককরণের জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে। ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে প্রায় 1 ঘন্টার উপরে এবং তাদের গ্লোবাল লিগ্যাল টিম এবং তাদের যে আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। আমরাও আমাদের লিগ্যাল টিম এবং বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা ফেসবুকের যেই সহযোগিতা, বিশেষ করে 16, 17 এবং 18 তারিখ যখন আসলে মূলত সহিংসতা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, সেই সময় তাদের যেই সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরও আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স, ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার, এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে, প্রযুক্তিগত দুর্বলতা আছে, আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি, সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে। ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেকডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে, কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে। তো আমরা যেগুলো তুলে ধরেছিলাম আমাদের বৈঠকে, সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ইউটিউবে যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি। তো আমরা এখানে এই যে ধ্বংসাত্মক কাজ যেগুলো 16, 17, 18, 19 তারিখে দেশব্যাপী হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্য উপাত্তগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য, মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক 15, 16, 17, 18 কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম তারপর আবার এটাকে শুরু করা হয়েছে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে।
তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন ফ্যাক্ট চেকিং সিস্টেম এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, সো এটা নতুন করে দেখানো কিছু নাই। আমরা ইউটিউবের তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড সেগুলো নিয়েও আমরা কথা বলেছি এবং যেভাবে করে তারা মিথ্যা অপপ্রচার গুজবগুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কিছু মূলধারা গণমাধ্যমের লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে, অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের আইন শৃঙ্খলাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সড়ক মন্ত্রী, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে, অপরদিকে উস্কানি দিয়েছে আসলে এই সহিংসতাটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। এবং আমরা বলেছি যে ফেসবুকে, ইউটিউবে এটা ছড়িয়ে দেওয়ার ফলে এই প্রাণহানি এবং ক্ষতির পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় কোনোভাবেই তারা এড়াতে পারে না। এবং আমরা তাদের কাছে প্রত্যাশা করি যে তারা যেন অবশ্যই আমাদের বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং আমাদের সরকারের জনগণের সম্পত্তি রক্ষার জন্য, সম্পদ সুরক্ষার জন্য তারা আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখছেন এখানে যে আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম তার মধ্যে 20% তারা রিমুভ করেছে, আর বাকিগুলো কিন্তু করেনি এবং যেটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদ অনুসারে এগুলো তারা লঙ্ঘন করেছে, বাংলাদেশের টেলিকমিউনিকেশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেগুলোর কোথায় কোথায় ভঙ্গ হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে সম্পর্কযুক্ত কিছু ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিটির যেগুলো ডিক্লারেশন আছে, রেজুলিউশন আছে, সেগুলো কোথায় কোথায় তারা ভঙ্গ করেছে এবং পাশাপাশি কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা তারা তাদেরটা ভঙ্গ করেছে সেটাও আমরা বলেছি। এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে, সেখানে আমরা আমাদের লিগ্যাল টিম, এখানে ডিজি মুস্তাফিজ উনি প্রেজেন্টেশনটা তুলে ধরেছেন। একই রকমভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে কোন কোন কন্টেন্টগুলো এখানে 17, 18, 19 তারিখে কিভাবে এটা আসলে এখানে আপনি দেখছেন যে ভিডিও, ছবি এবং মানে এটাকে এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না, এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে এবং এটাকে তারা লাইভ করছে, ফেসবুকে এগুলো বুস্ট করছে। এটা কোনোভাবেই ফেসবুকের নিজের রুলস, রেগুলেশন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না, আমরা এটাই বলেছি। এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে, যাদেরকে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এই ধরনের অগ্নিসংযোগ, এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিতে, উল্লাস করতে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু তারা করে নাই। মানে আমাদের যদি ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ারের প্যাটার্ন দেখেন, সেফটি এবং যেগুলো আপনার ধরেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং সব কিছু মিলায় প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু আমরা অভিযোগগুলো করেছি। এখানে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে, কোন পেজ থেকে, সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি। এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে,
এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে। তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না বা করবে না, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত 10 দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা সবসময় বরঞ্চ তারা মানে নাই। এবং আপনি দেখছেন যে এখানে যেই অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, প্রাইভেসি ভায়োলেশন, এই সবগুলোই কিন্তু ভঙ্গ করেছে এই পেজগুলো, এই অ্যাকাউন্টগুলো, যেগুলো একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে এবং আরও বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি, যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা, এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননাকর এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনও তারা রেখে দিয়েছে। আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে, সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে, এগুলো তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে। তারা যেভাবে আমেরিকাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে, বাংলাদেশেও যাতে একই রকমভাবে একই নীতি অনুসরণ করে, তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে। এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবেই কোন একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ, তার পক্ষে এই কন্টেন্টগুলো দেখা সম্ভব নয় বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাও তাদের হেট স্পিচ, ভায়োলেন্ট গ্রাফিক্যাল কন্টেন্ট, এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে, এগুলোর সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন। এটাই আমাদের বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত 10 দিন হলে বলছে, এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি। আপনারা দেখছেন যে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী, সাংবাদিক, পুলিশ, পথচারী সব মিলিয়ে প্রায় 150 জন নিহত হয়েছে, এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি। এবং কোনো বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা, যেটা সাইবার 71 উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ, এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা 900-র উপরে ছাড়িয়ে গেছে। সূত্র প্রথম আলো। আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে, অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার, তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য, কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয়, তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না। এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো। আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিজ। এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতির ঝিলে 100 ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।
তো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না, তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না, সংবিধানে রাখতে পারে না, বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না। কেন বাংলাদেশে রাখছে, কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে, এটা আমরা জানতে চেয়েছিলাম। আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না। এরকম আমরা এই যে কোটা পুনর্বহাল চাই, নো কোটা, তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ, উনি যে লাশের ছবি দিয়েছেন আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে, ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, আমাদের সাংবাদিককে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে, উড়িয়ে দিয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে। এবং এই যে সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের, অন্য দেশের, অন্য জায়গার, অন্য ঘটনার, এগুলো ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে, এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে এবং এগুলোতে বুস্টও করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে আইসা পোস্ট করো, এইসব আর কি। মানে এটা আমরা বলতে যাচ্ছি লিঙ্ক সহ আমরা তাদের, যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই, কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ, যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে, সেটা কয় তারিখ ছিল, 16 জুলাই, এটা বিকালের পরে দুপুরে। তো আপনারা দেখেন যে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক, যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে, তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবিদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ যখন বলছে, এবং যেই লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি। তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না, আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না, এই কন্টেন্টগুলোকে টেক ডাউন করলেন না। এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল, সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না। তারা বলেছে যে আগামী দিনে তারা আরো দায়িত্বশীল থাকবে। তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল, সার্ভার, ডেটা সেন্টার, সেতু ভবন, ত্রাণ ভবন, একের পর এক হামলা করা হলো, থানা, ডাক ভবন, সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম। পাশাপাশি এখানে পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলকভাবে এটা 17 জুলাই বলছে, যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যেই গাড়িটা, স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং, ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যেই গাড়িটা কাজ করে, অথচ উদ্দেশ্যমূলকভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার করে। তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিকেল, এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে একটু নষ্ট করে দেওয়া হয়। এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার, সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে।
সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো? আমরা এই প্রশ্নগুলো করেছি। তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরো সহযোগিতা করবে। তো আমরা বলেছি যে যদি এই যে তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা পলাতক, এই ধরনের কোনো পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে, আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে? আর তাদের যে বাংলা কিওয়ার্ড ফ্যাক্ট চেকিং টুল আছে, নিশ্চয়ই তারা সেই ওয়ার্ডগুলো দেয়নি। আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ, হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে, আইডেন্টিফাই করে। কিন্তু প্রো প্যালেস্টাইন কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয়, এন্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয়। এটা আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা, সব জায়গায়। আপনারা নিজেরাও যদি সার্চ করেন, অনেক ডকুমেন্টারি আছে, অনেক রিসার্চ ওয়ার্ক আছে, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। আমরা বলেছি তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো, নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো, কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে। আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা, বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা বলেছি যে এটা বিটিআরসির টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল, এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না? এই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত, এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্স পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম এবং তাদের স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি। তো একই রকমভাবে তারা এই যে মুক্ত বাক স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন, কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন, কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন। সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না। আমাদের টেলিকম অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, আমাদের যেটা ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না, এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড যেটা জুন 2024-এর 6 তারিখে তারা আপগ্রেড করেছে, সেখানেও এই যে ভায়োলেন্স, রিউমার, থ্রেটনিং, পলিটিক্যাল নিউডিটি, প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড
আসলে তারা কমপ্লাই করেনি। আমরা এগুলোই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই এর ত্রুটি থাকতে পারে, তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14, 15 থেকে 23, 24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার। আমরা টিকটকের উত্তর পেয়েছি, এবং টিকটকের যে সকল প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট এবং যে সকল তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হয়েছে, আমাদের আইন ভঙ্গ করেছে, সেগুলো বলেছি। যেরকম আপনারা দেখছেন প্রকাশ্যে অস্ত্র নিয়ে উৎসাহ দিয়েছে, এবং এটা ক্রিমিনাল বিহেভিয়ার। আমরা এই কন্টেন্টগুলো আমরা ব্লক করতে বলেছিলাম, তারা দ্রুত ব্লক করেছে। এবং আপনারা দেখছেন যে এখানে মিস ইনফরমেশন কিভাবে ছড়ানো হয়েছিল। টিকটকে তারা প্রচার করতে চেষ্টা করেছিল কিছু সংঘবদ্ধ সন্ত্রাসী, দেশ বিরোধী, হত্যাকারী সন্ত্রাসীরা। তারা কারণটা দেখুন যে এখানে বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি, বাস্তব প্রমাণ দেখলেন তো। তো এখানে বিজিবির একজন সদস্যকে দেখানো হচ্ছে, সে আসলেই আমার মনে হচ্ছে এখানে একটা মাইক্রোফোনের মতো মনে হচ্ছে, এটা কাছে থেকে দেখ, যে নীল একটা ও ওইটা অ্যারো না। হ্যাঁ, তো যাই হোক, মানে এই ছবিটা দিয়ে যারা দুষ্কৃতিকারী এবং অপপ্রচারকারী, গুজব সৃষ্টিকারী, তারা বলছে, আপনি চিন্তা করেন এরকম ধরনের মানে মিথ্যা একটা তথ্য এবং উপাত্ত তারা ছড়িয়ে দিচ্ছে, বলছে যে বিজিবিতে ভারতীয় সৈনিকের উপস্থিতি, বাস্তব প্রমাণ দেখলেন তো। আপনি বলেন যে কোন হিসাবে এটা অলরেডি কিন্তু ওখানে দেখা যাচ্ছে 31,000, ওইটা কিন্তু লাইক হয়ে গেছে, কমেন্টস আসছে 272টি, শেয়ার হয়েছে 2,400টি। চিন্তা করেন তাহলে কিভাবে এই মিথ্যা তথ্যটা ছড়িয়ে গেল অল্প সময়ের মধ্যে। আমরা এই কন্টেন্টগুলোকেই ব্লক করতে বলেছি, এই অ্যাকাউন্টগুলোকেই আমরা ব্লক করতে বলেছি, যেটা বাংলাদেশের আইন, বাংলাদেশের সংবিধান এবং টিকটকের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভায়োলেশন। এবং তারা এটা রেসপন্ড করেছে এবং দ্রুত তারা এটা ব্লক করেছে। এই যে আপনারা জানেন যে অনেকেই বলেছে মরে গেছে, তাদের নাম ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, ফেসবুকে, টিকটকে, কিন্তু পরে দেখা গেল যে 2 দিন পরে সে নিজে এসে আবার স্ট্যাটাস দিয়েছে যে আমি মরি নাই, আমি বেঁচে আছি। সো এরকম কিন্তু অনেকগুলো আসতেছে। কিন্তু এর ফলে কি হচ্ছে, এটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে, এটা উস্কানি। এগুলো আমরা বলেছি। আমাদের এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা টিকটকের সহযোগিতায় আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি, এবং টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়েছিলেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হয়েছি, এবং আমাদের লিগ্যাল টিম এবং আমাদের টেকনিক্যাল টিম, আমাদের বিটিআরসি, আমরা তাদের ব্যাখ্যায় এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি। এবং কেন তারা পারলো, কেন ফেসবুক পারলো না, এটারা আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই 14 থেকে 24, এই 10 দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কিভাবে, এবং কিভাবে এত কন্টেন্ট, আনুমানিক প্রায় 7 লাখের উপরে কন্টেন্ট কিন্তু টিকটক টেক ডাউন করেছে আনুমানিক, এবং আমাদের প্রায় 350-এর উপরে আমাদের রিকোয়েস্ট তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। সো আমরা দেখলাম যে আসলে তারা যেটা করেছে, তাদের ফ্যাক্ট চেকিং যে ফার্ম, তারা তখন এটাকে ডাবল করেছে। তারা তাদের এআই যে টুল, সেটা আবার তারা কিউরেটেড করেছে, এবং তারা বাংলাদেশের এই সাম্প্রতিক সিচুয়েশনটা, তারা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডলিং এর জন্য তারা এমার্জেন্সি এফোর্ট দিয়েছে, এবং তাদের রিসোর্সটাকে তারা স্কেল আপ করেছে। ফলে কিন্তু তারা এটা খুব দ্রুত
সময়ের মধ্যে তারা এই ধরনের যেগুলো নাশকতায় উস্কানি দেয়, মিথ্যা তথ্য উপাত্ত, এগুলো কিন্তু তারা রিমুভ করতে পেরেছে এবং সেটার পার্সেন্টেজ মানে অলটুগেদার 67%-এর উপরে। তবে 18 তারিখে যেটা আসলে মূল উৎস ছিল, আপনারা জানেন যে যেই দিন আসলে ঘটনাটা খুব দ্রুত গুজবটা ছড়াচ্ছে, সেই দিন কিন্তু তারা 100% আর কি মানে টেক ডাউন করেছে এবং রেসপন্ড করেছে। এবং 17 তারিখ, যেটা আরও বেশি জরুরি, যে আসলে ঘটনা ঘটার আগে একটা প্রিভেন্টিভ মেজার নাও, সেখানে তারা 40%, এবং তার কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং পাশাপাশি আমরা অনুরোধ করেছি ফেসবুক এবং টিকটককে যে যেন তারা বাংলাদেশে তাদের অফিসটা ওপেন করে এবং বাংলাদেশের যেই ব্যবসার সম্ভাবনা তাদের আছে সেটাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশের স্পেসটাকে, আমরা সাইবার স্পেসটাকে সকলের জন্য উন্মুক্ত রেখেছি, আমরা উন্মুক্ত রাখতে চাই। এবং আমরা চাই তাদের আরও নতুন বিনিয়োগ বাংলাদেশে হোক, সেটা প্রযুক্তিগত বিনিয়োগ, আর্থিক বিনিয়োগ, এবং পাশাপাশি বাংলাদেশে যাতে তাদের ডেটা সেন্টার, তাদের ডেভেলপমেন্ট সেন্টার, R&D সেন্টার এবং অফিসটা যাতে ওপেন করে, যাতে আমরা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি, বাংলাদেশের ব্যবসা তারা বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছেন, ফ্রিল্যান্সার আছেন, এফ কমার্স, ই কমার্স, ডিজিটাল কমার্স উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এই সকল প্ল্যাটফর্মের উপরে অনেকটা নির্ভরশীল। অতএব আমরা একসাথে মিলেই 41 সালে একটি উন্নত, সমৃদ্ধ, নিরাপদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটাই ছিল আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং সব শেষে আমরা বলতে চাই যে আমরা আজকে বিকালের মধ্যে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে। আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী, শিক্ষক, গবেষক, তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায়। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব, এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম, এটা আমরা মনে করি। কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসিকে। হয়তো কিছুটা সময় লাগবে, হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো। আমরা দেখছি যে এগুলো বিধিনিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক ব্যান্ডউইথ ট্রাফিক দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি, অপরদিকে আর্থিকভাবেও ক্ষতি। সব কিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সকল নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব, কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন, আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন, আপনারা আপনাদের মত প্রকাশ করবেন, সমালোচনা করবেন, সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে। কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না, কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না, উৎসাহ দিবেন না। যে কোনো গঠনমূলক সমালোচনা, যে কোনো
গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক, সামনাসামনি হোক, বা গালাগালিও আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব, বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি, কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে। এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে, তারা কিন্তু চেষ্টাই করছে যে যে কোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে। তারা কিন্তু থেমে নেই, তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে। তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের, সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি, এই অনুরোধটা সবার কাছে থাকলো। সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। জয় বাংলা। আজকে ফেসবুকের সঙ্গে যখন আপনারা আলাপ করেন, ফেসবুক কি আপনাদের কাছ থেকে কোনো গাইডলাইন চেয়েছে কিনা? বিশেষ করে আমরা বিটিআরসি থেকে আজ পর্যন্ত আপনার আমাদের স্বাধীনতা, আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমাদের সংবিধান, এইগুলো নিয়ে আমরা কোনো গাইডলাইন, কোনো কমিউনিটি গাইডলাইন ফেসবুককে আমরা প্রোভাইড করেছি কিনা? আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন, এটা উল্লেখ করেছি, এবং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে, তাহলে ডেভেলপটা কে করছে, কারা ডেভেলপার, তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে, বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে, সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে। মানে তারা কোনো কমিউনিটি গাইডলাইন চায় না আমাদের কাছে, বা আমরাও প্রোভাইড করি না। আমাদের কাছে কমিউনিটি গাইডলাইন, তারা আজকের মিটিং এ এটা আলোচনা হয়েছিল। আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফাত ভাই, আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি না। প্রতিমন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে তো শুধু আপনি বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন, ফেসবুকের বা ইউটিউবের কোনো প্রতিনিধি মানে ফেসবুকের তো হয়নি, না আমাদের ইউটিউবের কথা বলছেন না, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আমরা ফেসবুক শুনলাম, টিকটক শুনলাম, কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন। আমি ইউটিউবেই প্রথমে বলেছিলাম, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারা তাদের এই কন্টেন্ট, তারা যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে। আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে, এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে, ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না, সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে, এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। জি, তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে, আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগ্যাল টিম, টেকনিক্যাল টিম, গ্লোবাল টিম, ল এনফোর্সিং টিম, এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে। যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে,
বা কোনো দেশের আইন ভঙ্গ করে, তখন সেটা টেক ডাউন করা তাদের জন্য সহজ। কিন্তু সেখানেও তারা কোনটা করে নেই, সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা দিয়েছি। তারা বলেছে যে এটা আগামী দিন আরো সহযোগিতা করবে। কিন্তু ব্যক্তির ব্যাপারে যখন হয়, তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে, ইভ্যালুয়েশন করে। আর একটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো ছবি, ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে, সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ অ্যাকশন নিতে। হ্যাঁ, আমরা এটা প্রমাণ করতে পারছি এবং তার জন্য আমরা অনেকগুলো আমরা দিয়েছি। এবং তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে। তারা যদি ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট আরেকটা ব্যক্তির বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট হয়তো ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলো, কিন্তু আরেকটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে। সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা, সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে। এটা তো সত্য না। টিকটক তো মানে টিকটক নামে কোনো প্ল্যাটফর্ম তো আমার জানা মতে মানে চীনে নাই, ওখানে ভিন্ন একটা নাম আছে। আর টিকটকের তো মালিকানা তো আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই, আপনার সূত্র কি যে টিকটক চায়না কোম্পানি? না, আমাকে সূত্রটা দিলে, আমার জানা নাই। আমি জানতে চাচ্ছি যে আপনি যে বললেন, দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি, আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে? আপনি আমাকে দেন। আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন, তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না। আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না। এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি, তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত্র দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব। কিন্তু আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন, ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা। উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না, ওনাদের অপারেশন, ম্যানেজমেন্ট, ডেটা, এভরিথিং সেপারেট করা, সেটা ইউএস, সিঙ্গাপুর এইরকম জায়গা। আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয়, এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না। কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না। এখানে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, লিগ্যাল কমিশনার ছিলেন, পরিচালক, ডিরেক্টর আছেন, ডিজি আছে, সচিব আছে, চেয়ারম্যান আছে, আমাদেরকে বলেছে। সো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না। আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি, আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো। এটা আমি জানি না, যে আমাকে আপনি অথেন্টিক সোর্সে না বললে আমরা তো এটা কোনো দেশের কোম্পানি কিনা, কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নাই, কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো শত্রুতাও নাই। আমরা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ ইন্টারনেটের গতি বৃদ্ধি করা, আমাদের সর্বোচ্চ সক্ষমতা আমাদের প্রয়োগ করা। এবং এই কারণেই আমরা এই ভিপিএন ব্যবহার করা, লোকাল ক্যাশিং সার্ভার অফ রাখা, এই ধরনের কিছু টেকনিক্যাল যে পয়েন্টগুলো আমাদের টেকনিক্যাল রিসোর্স দিয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু আমরা সবগুলোই অ্যাপ্লাই করছি যে কত দ্রুত ইন্টারনেটের সম্পূর্ণ সক্ষমতা দিয়ে সম্পূর্ণ গতিটা আমরা বৃদ্ধি করতে পারি, তার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। মাননীয় মন্ত্রী, আপনি বলেছেন 67% টিকটক 67% টেক ডাউন করেছে, গুগল করেছে 20%, ফেসবুক কতটুকু করেছে? 13% না দেখলাম, আমি দেখাইছি প্রেজেন্টেশনে 13। মাননীয় মন্ত্রী আপনি বলেছেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি আপনার দীর্ঘ ব্যক্তি বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি নানা বিষয় নিয়ে কথা বলেছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিষয়ে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনাদের রিকোয়েস্টগুলো না শুনে, তাহলে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সেই জায়গা থেকে ভবিষ্যতে তাদের বিষয়ে
আইনগত কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আদালতে নেবেন কিনা? তার বিষয়ে আমি একটু অ্যাড করি, মাননীয় মন্ত্রী, বাংলাদেশে এক একজন এক ফেসবুক আইডি 10 থেকে 15টা আইডি করে। তো এই ক্ষেত্রে আপনারা ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন যে এনআইডি ছাড়া কোনো ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে আমার না। অনুরোধ থাকবে আমাদের আরেকটা জিনিস বলছে যে পেজ করে অনেকে, যাদের কোনো টিন নাই ট্রেড না থাকায় তারা যে কেউ পেজ করে বাংলাদেশে গুজব ছড়াচ্ছে, এ ব্যাপারে ফেসবুককে কোনো নির্দেশনা দিবেন কি? মাননীয় মন্ত্রী, আমি এক করতে চাই যে আজকে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা যদি বরখলাপ করে তাহলে আপনারা কি অ্যাকশন নেবেন ভবিষ্যতে? আমরা আপনাদের এই প্রশ্নগুলো যেগুলো আজকে আমরা করিনি সবগুলো আমরা গ্রহণ করলাম, করে আমরা এগুলো গুছিয়ে বিটিআরসি থেকে এর পরবর্তী বৈঠকে আমরা জিজ্ঞেস করব। তারপরে এগুলো জিজ্ঞেস করে যে উত্তর পাবো পরবর্তী সংবাদ সম্মেলনে জানাবো। আমরা আবেদন জানাচ্ছি। হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করে দিচ্ছি। আমরা ওপেন করে দিচ্ছি। আমরা সবগুলোকেই আমরা তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সেটা মেনে চলার জন্য দিচ্ছি, একই রকম ভাবেই অবস্থান। আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আজকে সকালে আমি বাণিজ্য মন্ত্রীর কাছে একটা অনুরোধ পত্র পাঠিয়েছি যেন আমাদের কমার্স, ই কমার্স, ফ্রিল্যান্সারদের জন্য একটা বিশেষ প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বাংলাদেশ এই যে আপনি যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বললেন ফেসবুকের সঙ্গে, এটি নিয়ে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড বাংলাদেশের প্রয়োজনে দীর্ঘদিন ধরে আমরা এগুলো দেখছি যে তারা আসলে এলোমেলো কাজ করে। এলোমেলো বলতে এটা আমরা যখন নিজেরাও এই ধরনের অভিযোগ তাদেরকে জানাই তারা অনেক সময় রেসপন্স করে না, এটা সত্য। কিন্তু এটাও ঠিক যে আমরা যে কাজটা করেছি মাথা ব্যথার জন্য আমরা পুরো মাথাটাই কেটে ফেলার একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে যে আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারতাম বলে একটা কথা বলেছেন। এবং আমরা জানি যে ফেসবুক বিভিন্ন সময় নানা দেশে দেশে বড় অঙ্কের তারা জরিমানা দেয় এবং এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা কেন আন্তর্জাতিক আদালতে না গিয়ে আইনি পদক্ষেপ ফেসবুকটা চালু রেখে কেন আমরা এই পদক্ষেপগুলোতে গেলাম না? এই ক্ষেত্রে আপনার জবাবটা কি? আরেকটা বিষয় হচ্ছে যে যারা ফেসবুকে কাজগুলো করে তারা কাজগুলো করতে পারেননি, যেমন আপনার ফেসবুকটা চালু ছিল সেটা আমরা দেখেছি, এবং আপনার জবাবটা হচ্ছে ক্ষেত্রে এটা যে এটা আপনার কাজ মানুষকে সচেতন করা, সেই কাজটা আপনি করেছেন। কিন্তু যারা এই এফ কমার্স কাজটা করে কিংবা আমরা যারা মিডিয়া কাজ করি আমরা আমাদের কাজটা করতে পারিনি, অন্যদিকে আপনি আপনার কাজটা নিয়মিত করে গেছেন। এই দুটো জিনিস কেন আপনারা চালু রেখে কেন তাদের সঙ্গে কথা বলেননি? আর এই যে মানুষের যে ভোগান্তিটা হলো এটি নিয়ে আপনার কাছ থেকে কি প্রতিক্রিয়া আমরা পাবো? ধন্যবাদ। এটা আমাদের লিগ্যাল টিমকে আমি বলবো যে এই প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখেন। আমরা আগামী বৈঠকে সকল সোশ্যাল মিডিয়ার সাথে কথা বলে এই প্রশ্নগুলোর উত্তর কি পাই এবং আমাদের প্রতিক্রিয়া কি এবং ভবিষ্যতে কি করণীয়, একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর এবং মেকানিজম, চ্যানেল, গাইডলাইন, এটা নিয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা আবার এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এটাও একটু নোট রাখেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। আমরা অল্প সময়ের মধ্যে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আমরা বসবো, বেসিসের সাথে বসবো, তাদের কি কি পরামর্শ আছে, প্রস্তাব আছে, এগুলো আমরা আলোচনা করে তারপরে পরবর্তী আমাদের কি পদক্ষেপ নেওয়া দরকার হয় সেটা আমরা আবার আপনাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।